রাত ১১টার দিকে আহির চৌধুরী নিবাসনের চৌহদ্দি পেরিয়ে অশ্ব নিয়ে ভেতরে ঢুকল। এত রাতে কেউ জেগে নেই বলেই ধারণা ছিল, কিন্তু তার ধারণা ভুল। ঘরের ঠিক ৯-১০ হাত পেরিয়ে পশ্চিম দিকটায় আমজাদ চৌধুরী ছড়ি ঠুকে ঠুকে পায়চারি করছেন। এক হাত তার পেছনে, দৃষ্টি তার মাটিতে। চোখের ছাউনির আড়ালে যেন তার বিস্ময়ের ছাপ। আহিরের চোখে প্রথমেই সে আসলো, এরপর অশ্বশালার দিকে এগিয়ে গেল। অশ্ব রেখে আমজাদের কাছে হাজির হয়। আমজাদকে লক্ষ্য করে বলল, আপনি এত রাতে বাইরে ঘুমাবেন না? এটা গোয়েন্দাদের প্রশ্ন না সন্দেহ ঠিক বলা যাচ্ছে না। আমজাদ আহিরের কণ্ঠ পেল। তার থেকে পিঠ ঘুরে দাঁড়িয়ে থাকায় পেছন ঘুরে দেখল আহিরকে। তিনি ভীষণ গোয়ার্তুমির সাথে জবাব দিল, হাকিম বলেছে রাতে খাওয়া দাওয়ার পর হাঁটাচলা করতে, এতে হজম শক্তি বৃদ্ধি পায়, রাতে ঘুম ভালো হয়। আপনাকে ভীষণ চিন্তিত দেখাচ্ছে। আমজাদ প্রথম প্রশ্নের সময় স্থির হয়ে দাঁড়িয়েছিলেন, এখন পায়চারি শুরু করলেন। পায়চারি করতে করতে বললেন, আমার জীবনে কোনো চিন্তা নেই, সুখ ব্যতীত আমার জীবনে কিছুই নেই। থেমে আবার বললেন, তোমার আমাকে কেন মনে হলো আমি চিন্তিত? আহির মুখে হাসির রেখা টেনে বলল, আমার তো আপনাকে দেখে এমনটাই মনে হয়েছে, তাই জিজ্ঞেস করলাম। আপনি বিরক্ত হলে আমি দুঃখিত। আমজাদ প্রসঙ্গ পাল্টাতে বলল, তোমার তদন্ত কত দূর এগোলো? আহির স্বাভাবিকভাবেই জবাব দিল, আসামিকে শিগগিরই ধরে ফেলব। অনেক তথ্য ইতিমধ্যে সংগ্রহ করে ফেলেছি। যাও, ভেতরে গিয়ে খাওয়া দাওয়া করো, বিশ্রাম নাও। আহির আর কথা না বাড়িয়ে ঘরের ভেতরে চলে গেল। সিঁড়ি বেয়ে উপরে উঠতে গেলেই সামনে পড়ে বুলবুল। আহির বুলবুলকে বলল, রাফিদ মীর ঘরে আছে? আছে, তবে সাথে একজন লোক আছে, বৃদ্ধ, কেমন যেন চেহারা, আজ এসেছে। বুলবুল দ্য সাইলেন্ট ম্যানর বইটি পড়তে যিনি বলেছেন নিশ্চয়ই তার কথা বলেছে বলে আহির নিশ্চিত হলো। গলা পরিষ্কার করে বলল, আমাদের জন্য চা পাঠাও। এত রাতে চা? বুলবুল যেন অতিরিক্ত প্রশ্ন করল। আমার কাজই হচ্ছে রাত জেগে তথ্য জোগাড় করা, ঘুমোলে হবে না, আগামীকাল গুরুত্বপূর্ণ কাজ আছে। বলেই আহির দৃষ্টি সরিয়ে ফেলল, যেন গভীর ভাবনায় ডুবে গেল। আমি চা নিয়ে আসছি, আর রাতের খাবারটাও আপনারা খেয়ে নিয়েন, আমি টেবিলে রেখে দিচ্ছি। আপনারা বলতে আর কে খায়নি? সর্দার মীরবাবু, রাফিদবাবু আর ওই লোকটা। আমজাদ খায়নি? কথাটা শুনে বিস্মিত হলো আহির, কপাল কিঞ্চিত কুঁচকে ফেলল। আমজাদ রাতে খায়নি, তবে বলল কেন খেয়েছে? রাতে খাওয়া দাওয়ার পর হাঁটাচলা করলে হজম শক্তি বৃদ্ধি পায়, মিথ্যা বলেছে। আহির খানিকটা বিভ্রান্তি নিয়ে উপরে চলে গেল। তার ঘরের দরজা আগে থেকেই খোলা। ভেতর থেকে সিগারেটের ধোঁয়া আসছিল, গন্ধ আসছিল। আহির ভেতরে প্রবেশ করল। মীর ও রাফিদ পাশের আড্ডা ঘরে বসে আছে, সাথে অচেনা সেই অশ্বধারী লোকটা। মীরের হাতে সিগারেট, সিগারেট প্রায়ই শেষ পর্যায়ে। পরনে শুধু স্যান্ডো গেঞ্জি সাদা রঙের, সাথে কালো প্যান্ট, যেন শীত পালিয়েছে তার থেকে। অশ্বধারী লোকটা গম্ভীর মুখে বসে আছেন। রাফিদ কিছু বলছিল। মীর আহিরের দিকে তাকিয়ে বলল, অবশেষে আমাদের গোয়েন্দাবাবু প্রেম গোয়েন্দা সেরে এসেছে। আহির ক্লান্তি নিয়ে সোফাতে বসল। লম্বা নিঃশ্বাসের সাথে বলল, প্রেম গোয়েন্দা করেছি, তবে সেটা সুফিয়ান এবং ফারদিনার। গৌরীদের বাড়ি গিয়ে ভালোই হয়েছে। ওর মা দ্য সাইলেন্ট ম্যানর বইটির লেখক সুফিয়ান হায়দারের সম্পর্কে জানে। তাদের শেষ পরিণতি, তালুকদার বংশের পতন কিভাবে হয়েছিল। একজন আছেন যিনি আমাদের সমস্ত ঘটনা বলতে পারবে বলে ওনার ধারণা। মীর এবং রাফিদ একথা শুনে একে অপরের সাথে চোখে আলাপ করল। অচেনা লোকটি চোখ তুলে এবার আহিরের দিকে তাকালেন। আহির এতক্ষণ পরে তার দিকে চাইল।
শ্যামবর্ণের গোলাকার মুখমণ্ডলের চামড়া প্রায় অনেকটা কুঁচকে গেছে তার। আগে কখনো তাকে দেখেছে বলে নিশ্চিত হতে পারল না। তিনি বললেন, তাহলে দেরি কেন? এক্ষুনি বেরিয়ে পড়ো। মীর বলল, কে সে? কোথায় থাকে? কোথায় গেলে তাকে পাবো? আহির বলল, ওর নাম সেলিম। বনজুর এলাকায় তার বসবাস। এখান থেকে উত্তরে প্রায় 30 কিলোমিটার দূরে অবস্থিত বনজুরি। গৌরীর মা একজন হাকিমের উদ্দেশ্যে কিছু বছর আগে গেলে তার হদিস পান এবং উনি সব জানেন বলে সে নিশ্চিত। তাহলে আমরা কবে যাব বনজুরিতে? রাফিদ জিজ্ঞেস করল। আগামীকাল। দেরি করে লাভ নেই, বলল আহির। মীর বলল, সেটাই ভালো হবে। অবশেষে হয়তো জানতে পারবো তাদের শেষ পরিণতি। ভাবলেই আমার শরীর কেমন যেন ঝিম মেরে উঠছে। তবে কোনো কারণে আনন্দিত হই। কোন কারণে? লোকটি জিজ্ঞেস করল। হয়তো ভালো কিছু ঘটেছিল, আমার মন বলছে। মন তো অনেক কিছুই বলে, তাই কি হয়? বলেই লোকটি বসা থেকে উঠে দাঁড়ালেন। বারান্দায় গিয়ে আকাশপথে চেয়ে রইলেন। আহির তাকে লক্ষ্য করে বলল, আপনার নামটা বললে ভালো হতো, নয়তো আপনাকে কি বলে ডাকবো? পরে জানবে। আপাতত চাচা ডাকতে পারো। আহির আর কিছুই বলল না। রাফিদ বলল, যত দ্রুত সম্ভব সুফিয়ান এবং ফারদিনার খোঁজ। এরপর মিলনকে যে অনাকাঙ্ক্ষিতভাবে খুন করেছে তার খোঁজ। এই সমস্যাগুলোর সমাধান হওয়ার পর মায়ার বিয়ের আয়োজন করতে হবে। একজন মাওলানা আসবেন আগামীকাল। বাবা তাকে সাথে নিয়ে ছেলেপক্ষের সাথে কথা বলবেন, বিয়ের দিনক্ষণ ঠিক করবেন। আহির বলল, তোরা হয়তো সংস্কার খুব ভালো মানিস। বাবা সংস্কার মেনে চলেন। রাফিদ কথাটি বলার পরক্ষণেই অচেনা লোকটি হালকা ঘাড় ঘুরিয়ে তাদের দিকে নিচু স্বরে রহস্যময় হাসি দিল। সকালটা নিস্তব্ধ, অথচ চৌধুরী বাড়ির নিস্তব্ধতায় আজ যেন এক ধরনের অস্থিরতা লুকিয়ে আছে। পূর্ব আকাশে সূর্যের আলো ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে। কড়িকাঠের ফাঁক দিয়ে সোনালি রেখা এসে উঠোনের মাটিতে পড়ছে। পাকা 3তলা বাড়ির বারান্দা জুড়ে শিশির ভেজা বাতাসের গন্ধ মাটির সঙ্গে মিলেমিশে এক অপূর্ব স্নিগ্ধতা তৈরি করেছে। এই শান্ত সকালের মধ্যেও আজ যেন কিছু একটার অভাব, কিছু একটা ভার। উঠানের মাঝখানের পুরনো গাছের ছায়া লম্বা হয়ে পড়েছে, আর সেই ছায়াতেই নীরবে বসে আছেন আমজাদ। তার গায়ে সাদামাটা পাঞ্জাবি, চোখ দুটো অন্যমনস্ক। সকালবেলা সাধারণত অনুচারীদের হাঁকডাক, রান্নাঘর থেকে হাঁড়ির শব্দ, গৃহস্থালির নিত্য চঞ্চলতা সবই থাকে, কিন্তু আজ সব কিছুই যেন বিষণ্ণ সুরে ঢেকে গেছে। আমজাদের মুখে কথা নেই, দৃষ্টি দূরের ফাঁকা আকাশে স্থির ছিল, যেন বহুদিনের কোনো গোপন যন্ত্রণা এই স্নিগ্ধ সকালে চেপে বসেছে। অনুচারীরা পাশ দিয়ে গেলেও কেউ সাহস করে জিজ্ঞেস করতে পারে না, কী কারণে এমন উদাসী আজ সর্দার? হালকা বাতাস একবার বইতেই উঠোনের শামিয়ানা দুলে ওঠে, আর আমজাদের পাতানড়া দৃষ্টি যেন একটা দীর্ঘশ্বাস হয়ে ভেসে যায়। বাড়ির প্রতিটা প্রান্তে আজ তার এই অজানা উদ্বেগের ছায়া পড়েছে। তা কেউ না জানলেও শালুক অনুভব করছে। এই সকাল অন্য দিনের মতো নয়। গতকাল নাম না জানা অচেনা ব্যক্তির সাথে দেখা হয়েছিল আমজাদের। মীর এবং রাফিদ পরিচয় করিয়ে দিয়েছিল তার সাথে। বলেছিল দ্য সাইলেন্ট ম্যানর বইটি সেই ঘটনা ঘিরেই তার সাথে পরিচয়। আমজাদ আগে থেকেই গল্প উপন্যাসের কাহিনী বিশ্বাস করেন না। গতকাল এই বিষয়ে এড়িয়ে গিয়ে বলেন, তোরা বাচ্চামি করছিস কর, এসবে আমায় জড়াস না। এরপর লোকটির সাথে আর কথা হয়নি। লোকটি দাঁড়িয়ে আছে বাগানের একটা ফল গাছের সামনে। লক্ষ্য গাছের দিকে থাকলেও ভাবনা অন্য কিছু। আমজাদ এমনটাই ভাবছেন। আমজাদের সামনে বেতের চেয়ার, 1 কাপ চা রাখা, খাচ্ছেন না। শালুক দরজার সামনে এসে কবার করে দেখে গেছেন আমজাদকে। তাকে উদ্বিগ্ন দেখে শালুক চিন্তিত হলো।
তিনি পুনরায় এসে দাঁড়িয়ে আছে সদর দরজার সামনে। দরজার চাপ থেকে দেখছেন আমজাদকে। কেউ হঠাৎ করে চুপচাপ হয়ে গেলে অবশ্যই তাকে জিজ্ঞেস করা উচিত কী হয়েছে। শালুক জিজ্ঞেস করবেন ভেবে আমজাদের দিকে এগিয়ে আসেন। তার বাঁ পাশে দাঁড়িয়ে আদবের সাথে বললেন, শুনছেন? আমজাদ শালুকের প্রথম ডাকেই দৃষ্টি ঘোরালেন, তার দিকে তাকালেন, বললেন, কিছু বলবে? গতকাল থেকে দেখছি আপনি হঠাৎ চুপচাপ হয়ে আছেন। কিছু কি হয়েছে? মিলনকে নিয়ে ভাবছেন না তো? যা হওয়ার হয়েছে। মিলনের মৃত্যু হয়তো ওভাবেই লেখা ছিল, অন্যের হাতে। তবে খুনি যেই হোক ওকে শিগগিরই আহির শনাক্ত করে ফেলবে। আমাদের কারখানার যতটুকু দুর্নাম ছড়িয়েছে, সুনাম আবার ফিরে আসবে। আমজাদের কোনো জবাবের আশা যেন শালুক করলেন না। নিজে প্রশ্ন করে নিজেই জবাব দিলেন। আমজাদ শালুকের দিকে কটমট চোখে তাকালেন। শালুক দৃষ্টি নত করে ফেলল। আমজাদ বললেন, মহিলাদের বুদ্ধি বেশি, অকাজের বুদ্ধি। আমি যা ভাবছি সেসবের সাথে তোমার ভাবনার কোনো অংশ মিলেনি। তাহলে বলুন কি হয়েছে আপনার? আপনাকে চিন্তিত দেখতে ভালো লাগে না, বলুন দয়া করে। শালুক করুণ কণ্ঠে যেন অনুরোধ করল। আমজাদ এবার বিপাকে পড়ল। শালুক তার দিকে এগিয়ে এলো। আমজাদের কাঁধে হাত রাখল। আমজাদ হঠাৎ শালুকের স্পর্শ পেয়ে চমকে উঠলেন। নিবিড় কণ্ঠে বললেন, পাশে বসো। শালুক বসলেন বেশ আগ্রহ নিয়ে। সে আমজাদের চিন্তার কারণ জানার জন্য যেন ব্যাকুল হলেন। আমজাদ বললেন, আমি গত কদিন ধরে বাজে স্বপ্ন দেখছি, বলেই মুখের অভিব্যক্তি অন্ধকার বানিয়ে ফেললেন। কি দেখছেন? আমি দেখলাম মায়া বিয়ের বেনারসির বদলে বিধবার শাড়ি পরেছে। আমজাদের মুখে কথাটি শুনে শালুক আতঙ্কিত চোখে হকচকিয়ে উঠলেন। বললেন, তুমি বিশ্বাস করবে কিনা জানি না, আমিও গত রাতে একই স্বপ্ন দেখেছি। তখন থেকেই মনটা বিষিয়ে আছে। আমজাদ নিজের অভিব্যক্তি পুনরায় পাল্টালেন। শালুককে চিন্তিত দেখতে তারও ভালো লাগে না। তাকে সান্ত্বনা দিয়ে বললেন, শোনো, আজ মায়ার বিয়ে নিয়ে মাওলানা গিয়াসউদ্দিন হাফিজের সাথে আলোচনা করব। তাকে স্বপ্নের বিষয়টি জানাবো। উনি আশা করি স্বপ্নের ব্যাখ্যা দেবেন, আর ভালো কিছু হবে। শালুক আর কিছুই বললেন না। চোখ ক্লান্ত করে মাটিতে চাইলেন। বনজুরি গ্রাম নিস্তব্ধ। দুপুর গড়িয়ে বিকেলের আলো নামতে শুরু করেছে, কিন্তু কোথাও কোনো হইচই নেই। বাতাস যেন থমকে আছে, তালগাছের পাতা নড়ে না। দূরের বাগানের ভেতরেও কোনো শব্দ নেই। মাঝসাজে বনের গভীর থেকে ভেসে আসে এক অচেনা পাখির ডাক। মাটির পথটা ফাঁকা, ধুলো চুপচাপ পড়ে আছে। মাটির ঘরগুলো দরজা আধখোলা রেখে যেন নিঃশ্বাস আটকে অপেক্ষা করছে কিসের যেন। ছোট নদীর ধারে জলের উপর সোনালি আলো পড়ে আছে। পানির ঢেউ অদ্ভুতভাবে স্থির। গ্রামের মানুষ কেউ বাইরে নেই, কেউ মাঠে, কেউ উঠোনে। কিন্তু সবাই যেন এক অজানা নীরবতাকে সম্মান জানিয়ে গলা নামিয়ে রেখেছে। বাতাসের মধ্যে হালকা ভেজা গন্ধ। আর নিস্তব্ধতার ভেতর দিয়ে মনে হয় বনজুরি কোনো গোপন কথা লুকিয়ে রেখেছে। আজ সেই গোপন খোলাসা যেন খুলে যাবে। দীর্ঘ সময়ের ব্যবধানে আহির, মীর এবং রাফিদ বনজুরি মরুভূমির মতো পথ পাড়ি দিয়ে পৌঁছেছে। আজ যেন যেভাবেই হোক তাদের তালুকদার বংশের পতনের মূল কারণ সুফিয়ান ফারদিনার শেষ পরিণতি জানতেই হবে। চারদিক বেশ নিস্তব্ধ, শুনশান। কোথাও কাউকে দেখা যাচ্ছে না। আহির দূর দূরান্তে চোখ মেলালো, কাউকেই দেখা যাচ্ছে না। মীর এদিক ওদিক তাকালো। রাফিদ তখন হঠাৎ পেছনের দিকে তাকালো। একজন আধবয়সী মহিলা আসছেন, হাতে বাজারের ব্যাগ। খুব দ্রুত পায়ে হেঁটে বোধহয় বাড়ি ফিরছেন। রাফিদ বলল, কেউ আসছে এদিকে। আহির অশ্বের পৃষ্ঠা থেকে নেমে দাঁড়ালো। অচেনা মহিলাটির সম্মুখে দাঁড়ায়।
প্রথম একটা শব্দে তাকে দাঁড় করিয়ে দিল। খালা। উনি দাঁড়িয়ে পড়লেন। তিনজন অশ্বধারীকে দেখে প্রথমত অদ্ভুত রকম ভয় পেলেন। বনজুরি গ্রামে অশ্বধারীদের দেখে অবাক হলেন। এই গ্রামে অশ্বচালক কেউ নেই। উনি বললেন, তোমরা কারা? এই গ্রামে নতুন মনে হইতাছে। আহির এবং মীর একে অপরের দিকে তাকিয়ে আহির বলল, আচ্ছা খালা, এই গ্রামে সেলিম নামে কেউ আছেন? মহিলাটি ভাবলেন বেশ কিছুক্ষণ। এরপর নীরব কণ্ঠে জবাব দিলেন, আছে একজন, কিন্তু ওনার সাথে আমাদের গুরুত্বপূর্ণ কাজ আছে, বলল মীর। মহিলাটি এবার ভাবলেশীনভাবে বললেন, তোমাদের কি কোনো সমস্যা আছে? সমস্যা মানে? রাফিদ ওনার দিকে একটু এগিয়ে গেল। কারণ উনি তো একজন পণ্ডিতা ছিল। বাক্যটি শুনে পুনরায় তারা চাওয়াচাই করল। আহির ওনার রেশ টেনে মিথ্যা বলল, হ্যাঁ ঠিকই ধরেছেন, সমস্যা আছে আমার বন্ধুর। বলেই রাফিদকে লক্ষ্য করে দেখালো। রাফিদ দুই কোমরে হাত দিয়ে কিছু বলতে চাইল, আবার থেমে গেল। কোথায় পাওয়া যাবে তাকে? মীর জিজ্ঞেস করল। আমার লগে আহো। বলেই হাঁটা শুরু করলেন তিনি। তারা তিনজন ওনাকে অনুসরণ করে অশ্ব নিয়ে ধীরগতিতে চলতে লাগল। সেলিমের বাড়িতে তারা উপস্থিত হয়। মাটির স্যাঁতসেঁতে ঘর, দুটো গরু বাঁধা ঘরের সামনে। ঘরটির পেছনের দিক থেকে ধোঁয়া উঠছে। সিদ্ধ ভাতের গন্ধ ভেসে আসছে। সন্ধ্যার পরপর সময়টাতে রান্নার বিষয়টি অস্বাভাবিক হলেও কেউ সারাদিনের কাজে ব্যস্ত থাকলে সন্ধ্যা অথবা রাত তার জন্য উপযুক্ত সময়। অচেনা মহিলাটি সামনের দিকের ঘরটি দেখিয়ে বললেন, সেলিম ভাই ঘরে আছেন? বলেই সরু কণ্ঠে ডাকলেন, সেলিম ভাই, আপনার কাছে ভিনদেশ থেকে লোক আইছে, বাইরে আহেন। সবাই অপেক্ষা করছে। ঘর থেকে সেলিমের বের হওয়ার অপেক্ষা। অচেনা মহিলাটি বললেন, তোমরা অপেক্ষা করো, উনি হয়তো কাম করতেছে, অহনি আইব। বলেই তিনি চলে যান তার পথে। ঘর থেকে এখনো পর্যন্ত কেউই বের হয়নি। অন্যদিকে সন্ধ্যার উল্কোকিতর আধারে চারদিক কিছুটা ঝাপসা। খানিকটা কুয়াশায় পরিপূর্ণ হয়ে যাচ্ছে, সাথে শৈত্যপ্রবাহ বেড়ে যাচ্ছে। বনজুরি গ্রামের শীততাণ্ডব বরাবরই তীব্র। তাৎক্ষণিক গরুর গলা থেকে ঘণ্টার টুংটাং শব্দ আসলো। শব্দ পেয়ে ঘর থেকে একজন বৃদ্ধা বেরিয়ে আসলেন। লণ্ঠনের আলোয় চোখ দুটো লাল টকটকে দেখাচ্ছে, চামড়া ঝুলে গেছে। মাথাসহ পুরো শরীর চাদরে ঢাকা। ওনার চোখ পড়ল মীরের দিকে। তার গলার রত্নখচিত পেন্ডেন্ট লকেটটি লণ্ঠনের আলোয় চিকচিক করছে। ঘুরে ঘুরে তাদের তিনজনের দিকে তাকালেন। এরপর লণ্ঠন হাতে চলে গেলেন গরুর দিকে। কিছু খড় জল ওদের ঠিকঠাক করে খেতে দিল। বিড়বিড় করে কিছু বলছিল, যা আহির তাদের কানে আসলো না। সেলিমের আচরণ অদ্ভুত মনে হলো। সেলিম গরুর ঘর থেকে বেরিয়ে আহিরদের ভ্রুক্ষেপ না করেই ঘরের ভেতরে চলে যেতে চাইল। আহির তাকে লক্ষ্য করে বলল, শুনুন চাচা, আপনার সাথেই দেখা করতে আসছিলাম। আমাদের দেখেও না দেখার ভান ধরে চলে যাচ্ছেন। সেলিম থম মেরে দাঁড়িয়ে পড়ল। চোখ তুলে শুধু ঘাড় ও মাথা ঘুরিয়ে তাকালেন তাদের দিকে। তিনটি মুখ তার কাছে যেন ভয়াবহ মনে হচ্ছে। তাদের গ্রাহ্য না করে ঘরের ভেতরে প্রবেশ করতেই আহির এগিয়ে গেল ওনার সদর দরজার সামনে। দরজায় হাত দিয়ে আহির কিছুটা রেগে বলল, আপনি কি আমাদের কথা শুনছেন না, নাকি এড়িয়ে যাচ্ছেন? সেলিম বললেন, কি চাই তোমাদের? কি চাই সেটা শুনতে হলে নিশ্চয়ই আপনাকে আমাদের সাথে স্থির হয়ে কথা বলা দরকার, আহির বলল ক্ষিপ্ত কণ্ঠে। সেলিম চোখগুলো বড় বড় করে আহিরের দিকে চেয়ে বলল, বলো, আমি শুনছি। সেলিম উদ্ভ্রান্ত কণ্ঠে বলল, আমরা রশিদ তালুকদারের বংশ নিয়ে কথা বলতে চাই। সুফিয়ান ফারদিনার কি হয়েছিল সেই নিয়ে কথা বলতে চাই।
আমরা সংবাদ পেয়ে এসেছি আপনি এই বিষয়ে সব জানেন, তাই কিছু না লুকিয়ে সবটা বলুন। সেলিমের হাতটি হঠাৎ করেই কেঁপে উঠল। লণ্ঠন নড়ছে অস্বাভাবিকভাবে, সাথে চোখ দুটো মার্বেলের মতো বড় হয়ে গেছে। আহির দরজা থেকে হাত সরিয়ে ফেলল। মীর এবং রাফিদ ঘরের বারান্দায় এসে দাঁড়ালো। সেলিমকে কাঁপতে দেখে মীর বলল, আপনি ঠিক আছেন? সেলিম কোনো কথা না বলে শান্ত হলো। নিজেকে সামলে বললেন, ভেতরে এসে বসো। সেলিমের চুলায় ভাত ছিল। প্রায় ভাত পরিপূর্ণ সিদ্ধ হয়েছে। ভাতটা তোলার কথা বলে রান্নাঘরে আসলো। আহির আড়ালে নজর রাখল ওনার উপর, যদি পালিয়ে যায়। কাউকে প্রমাণ ব্যতীত কোনো কিছুর জন্য মিথ্যা দোষ দেওয়া, সন্দেহ করা মোটেই উচিত নয়। কিন্তু একজন ডিটেকটিভের মন এখন সর্বদা সন্দেহে ভরপুর থাকে। সেলিম ভাত তুলে কাঁপা কাঁপা শরীরে ঘরের ভেতরে এসে বসলেন। পিঁড়িতে আহির, মীর, রাফিদ একটা পার্টিতে বসে আছে। আহির বলল, এবার বলুন, কি হয়েছিল সেদিন? তালুকদার বংশের পতনের কারণ। সুফিয়ান কোথায়? তার লেখা দ্য সাইলেন্ট ম্যানর বইটি অসম্পূর্ণ কেন? ফারদিনা সত্যটা যাচাই না করেই চলে গিয়েছিল কেন? আহির সব প্রশ্নের ঝামেলা যেন একসাথে শেষ করতে চাইল। সেলিমের চোখে অজস্র জল ভেসে উঠেছে। লণ্ঠনের আলোয় চোখগুলো চিকচিক করছে। স্পষ্টভাবে সেই জল ফুটে উঠেছে। মীর বলল, আপনি কাঁদছেন কেন? ওই কথা যার মনে পড়ে সেই কাঁদে। তোমরা জানলে তোমরাও কাঁদবে। কি হয়েছিল বলুন। রাফিদ তাড়া দিল। ফারদিনা পালিয়ে যায়নি, বললেন সেলিম। তাহলে কোথায় ছিল? বলল আহির। লণ্ঠনের সোনালি আলোয় অতীতের সেই ঘটনা যেন ভেসে উঠল সেলিমের কণ্ঠের সাথে তাদের সামনে। সুফিয়ান লেখা থামিয়ে সেই কখন থেকেই পাগলের মতন সিগারেট টানছে বারান্দায় বসে। সোলেমান পাশে বসেই চোখের সামনে একজন সুস্থ সবল মানুষকে যেন পাগল হতে দেখছে। ফারদিনা আমার সত্যটা না জেনেই আমাকে ছেড়ে চলে গেছে। এখন তোরা আমাকে হারিয়ে ফেলবি। কথাটি সোলেমানের আশেপাশে বারবার প্রতিধ্বনিত হচ্ছে। ওর ভেতরটা তখন কেঁপে কেঁপে উঠেছিল। সুফিয়ানের হাবভাব হঠাৎ করে যেন হিংস্র পশুর মতো হয়ে গিয়েছে। শব্দে প্রকাশ না পেলেও তার ভয়ঙ্কর চোখগুলো পুরো শরীরের অভিব্যক্তি তা বারবার মনে করিয়ে দিচ্ছে। সোলেমান ঢোক গিলে শান্ত ভঙ্গিতে জিজ্ঞেস করল, এভাবে বসে থাকবেন? এত সিগারেট টানবেন না? আপনাকে পাগল পাগল লাগছে। সুস্থ থেকে কি হবে? যাকে ভালোবেসেছি তাকেই পাইনি। ভালোবাসার মানুষকে নিজের করে না পেলে মানুষ অর্ধেক পাগল হয়। আর যদি ভুল বুঝে স্বপ্নের প্রেয়সী দূরে চলে যায়, তখন মানুষ পুরোপুরি পাগল হয়ে যায়। থেমে পাগলের মতন চোখের জল মিশ্রিত হাসি এনে আবার বলল, জানিস সবচেয়ে ভয়ঙ্কর জিনিস কি? যখন নিজের চিৎকারও নিজের কানে পৌঁছায় না, তখন মনে হয় বহু আগেই মরে গেছি, শুধু দেহটা এখন পড়ে আছে। বলেই কেঁদে উঠল সুফিয়ান। সোলেমান সান্ত্বনা স্বরূপ বলল, এভাবে কাঁদবেন না। আপনার মতো শক্তপোক্ত মানুষটা এভাবে দুর্বল হয়ে একজন নারীর জন্য কান্নাকাটি করছে, মানা যায় না। শান্ত হন। শান্ত নদীর মতোই শান্ত ছিলাম। আজ ফারদিন আমাকে উত্তাল করে রেখে গেছে। আপনি কি নিশ্চিত সে আপনাকে সামান্য কারণেই সন্দেহ করে চলে যেতে পারে? সুফিয়ান হঠাৎ করে মর্মান্তিক চোখে সোলেমানের দিকে দেখল। সোলেমান আবার বলল, জাহাজ বন্ধ। তাহলে আপনি তার ভাইদের কথা মেনে নিয়ে নিজেকে ঠুকরে ঠুকরে মারছেন কেন? সত্যটা আমরা যাচাই করতে পারি। কোন সত্য? সুফিয়ান যেন অবুঝের মতো প্রশ্ন করল। আমার মনে হয় সে অভিমান করে ঘরের মধ্যে ঘাপটি মেরে বসে আছে। চলুন আমরা কৌশলে খুঁজে দেখি। সুফিয়ান সোলেমানের কথাটা মেনে নিল। সে এবার গভীর ভাবনায় ডুবে গেল।
আজ তালুকদার বাড়ি যাওয়ার পর থেকে কে কী বলেছে সব কিছু শুরু থেকে ভাবতে শুরু করলো। সেকেন্ড কয়েক পর চোখ মেলে তাকালো। সোলেমানকে বলল, তুই ঠিকই বলেছিস, তবে লুকিয়ে লুকিয়ে নয়, আজ ওদের সরাসরি সামনে যাব। বলেই সিগারেটটা ফেলে দিল। বারান্দা থেকে উঠে ঘরের ভেতরে প্রবেশ করল। সদর দরজাটা বন্ধ করে দিল। মিনিট 10 পর লাল মিয়া সহ সবাই বদ্র, হাবলু, সুফিয়ানের বাড়িতে উপস্থিত হয়। ঠিক সেই মুহূর্তে সুফিয়ান দরজাটা খুলে ঘর থেকে বের হয়, তবে অন্য রূপে। তার গায়ে কালো কোট, কালো বোতামে সন্ধ্যার আলো চিকচিক করে উঠছে। বাঁ কাঁধে কালো পশমের শালটা ঝুলে আছে, আর কোমরে প্রাচীন স্টাইলে বাঁধা তলোয়ারখানা তাকে আরও প্রভাবশালী করে তুলেছে। মুখে পাতলা দাড়ি, খুব যত্ন করে ছাটা, আর চোখ দুটো যেন ইস্পাতের মতো ধারালো হয়ে উঠেছে। সেই চোখে এমন ঠান্ডা আত্মবিশ্বাস যেন পুরো আলিমনগর তার নখে আটকে আছে। কিন্তু আজ সোলেমান দেখল ভিন্ন কিছু। লাল মিয়ার ঠোঁটের কোণে অচেনা এক হাসি, চোখে যেন তীব্র আশ্চর্যের ঝিলিক। এই মানুষটা কি সত্যিই শুধু একজন কৃষক, নাকি তার ভেতরে লুকিয়ে আছে আরেক রূপ? সোলেমান থমকে গেল। মুহূর্তের মধ্যেই বুঝে গেল, আজকে সে যে মানুষটিকে দেখছে সে আগে সেই নম্র সুফিয়ান হায়দার নয়। তার ভেতর কিছু বদলে গেছে। আর সেই পরিবর্তিত রূপ দেখে সোলেমান অবাক হয়ে শুধু ফিসফিস করে বলল, এ কেমন রূপ আপনার? শহরের বাবুদের মতো লাগছে। সুফিয়ান ফিসফিসিয়ে বলা বাক্যটি শুনে ফেলল। তলোয়ারটা হাতে নিয়ে বলল, আমার আসল রূপ তো ওরা দেখবে।